নমস্কার, দেখছেন আজকের বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি আছি। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু খবরের শিরোনাম। রাজ্য থেকে আন্তর্জাতিক সব খবর থাকছে আমাদের নজরে। প্রথমে নজর রাখা যাক রাজ্য রাজনীতির খবর দিকে। বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এসআইআর শুরুর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী নলহাটিতে তার আশ্রমে বেআইনিভাবে আরবিট্রেশন মিটিং চালাতেন বলে অভিযোগ উঠেছে। সিঙ্গুরের আলু চাষিদের বঞ্চনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারে 15% ভোটার বৃদ্ধির অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ভিক্ষে বলায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে কড়া জবাব দিয়েছে তৃণমূল। মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় জাল আধার কার্ড তৈরির একটি বড় চক্রের পর্দাফাশ হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। শান্তনু ঠাকুরের সিএএ প্রশিক্ষণ শিবিরকে টাকা তোলার প্রকল্প বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এবার নজর রাখা যাক আন্তর্জাতিক ক্ষেত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। শুল্ক বিতর্ক মেটাতে আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হতে পারে। সিন্ধু নদের জল নিয়ে ভারতকে সরাসরি হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের কিছু সিদ্ধান্তের ফলে বাণিজ্যিক দিক থেকে চাপের মুখে পড়েছে বাংলাদেশ। এখন দেখার বিষয় ইউনূস সরকার কী পদক্ষেপ নেয়। এই ছিল আজকের খবরের শিরোনাম। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও এসআইআর প্রক্রিয়া শুরুর নির্দেশ নির্বাচন কমিশনের। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে পশ্চিমবঙ্গের নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর। বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও এসআইআর অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই মর্মে কমিশন রাজ্যকে গত 8 আগস্ট একটি চিঠি পাঠিয়েছে। সুপ্রিম কোর্টে একটি শুনানির সময় পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ এই খবরটি নিশ্চিত করেছেন। তবে শুনানিতে তিনি কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন তোলেন যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই কমিশন কিভাবে এই প্রক্রিয়া শুরু করার ঘোষণা করতে পারে। বিচারপতি সূর্যকান্ত যখন বলেন যে পশ্চিমবঙ্গে এখনও এসআইআর প্রক্রিয়া শুরু হয়নি, তখন সরকারের আইনজীবী কমিশনের চিঠির কথা উল্লেখ করেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হলেও রাজ্য সরকারের সঙ্গে এই বিষয়ে কমিশনের মতপার্থক্য তৈরি হচ্ছে বলেই মনে করা হচ্ছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন। নলহাটির আশ্রমে আরবিট্রেশন মিটিং চালাতেন প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে নলহাটি থেকে একটি চাঞ্চল্যকর খবর। নয়ডার একটি ভুয়ো থানার মামলার তদন্তে নেমে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি বিভাস অধিকারী। তার গ্রেপ্তারের পর তদন্তকারীরা তার সাম্রাজ্যের পর্দাফাশ করছেন। তদন্তে জানা গেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এই বিভাস অধিকারী নলহাটিতে তার আশ্রমে সালিশি বৈঠক বা আদালত চালাতেন। তিনি তার ন্যাশনাল ব্যুরো অব সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস নামক একটি এনজিওর মাধ্যমে জমি সংক্রান্ত বিবাদের নিষ্পত্তির জন্য মানুষদের নোটিশ পাঠাতেন। এই সংস্থাটির বেলেঘাটার অফিসে নাকি ইন্টারপোল এবং ভুয়ো থানার লোগো ব্যবহার করা হতো। তদন্তকারীদের মতে নোটিশ পাঠিয়ে সালিশির জন্য ডাকা হলেও এই বৈঠকগুলি এনজিওর অফিসে না হয়ে বিভাস অধিকারীর আশ্রমেই হতো। নোটিশে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দেওয়া হতো, যা একটি তদন্তকারী সংস্থার কার্যপ্রণালীর অনুকরণ। স্থানীয় সূত্রে জানা গেছে এর মূল উদ্দেশ্য ছিল ভয় দেখিয়ে টাকা আদায় করা এবং জমি দখল করা। উল্লেখ্য, প্রাক্তন আইপিএস এবং বিজেপি নেতা দেবাশিস ধর এই সংস্থার একজন পরামর্শদাতা ছিলেন বলে জানা গেছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন যে একটি এনজিও কেন জমি সংক্রান্ত বিবাদের মতো বিষয়ে হস্তক্ষেপ করবে এবং কেনই বা এর সালিশি বৈঠকগুলি আশ্রমের মতো জায়গায় করা হতো। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন। শুল্ক বিতর্ক মেটাতে মোদি ট্রাম্প বৈঠক, সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আলোচনা। এই মুহূর্তে উঠে আসছে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর। দুই দেশের মধ্যে শুল্ক নিয়ে যে উত্তেজনা চলছে তা নিরসনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে এই বৈঠকটি আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে হতে পারে। এটি যদি চূড়ান্ত হয় তাহলে চলতি বছরে মোদি এবং ট্রাম্পের মধ্যে এটি দ্বিতীয় বৈঠক হবে। এর আগে ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে গিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও মোদির সঙ্গে দেখা করতে আগ্রহী বলে জানা গেছে। তিনি শুল্ক সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আলোচনা করতে চান।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে মোদি এই সম্ভাব্য বৈঠকে কোয়াড সামিটে যোগদানের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে পারেন। এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকার শুল্ক নীতির কারণে ভারতের বিভিন্ন পণ্যের ওপর আমদানি শুল্ক বেড়েছে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সরাসরি আলোচনা সম্পর্ক স্বাভাবিক করতে সাহায্য করতে পারে বলে মনে করা হচ্ছে। সিঙ্গুরের আলু চাষিদের বঞ্চনার প্রতিবাদে শুভেন্দু অধিকারীর তোপ। এই মুহূর্তে উঠে আসছে হুগলির সিঙ্গুর থেকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর। হুগলির সিঙ্গুরের রতনপুরে ভারতীয় জনতা কিষাণ মোর্চার পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। এই প্রতিবাদ সভায় যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আলু চাষিদের বঞ্চনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেন, সিঙ্গুরে আলু চাষিরা বঞ্চনার শিকার হচ্ছেন। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন যে সিঙ্গুরের আলু চাষ সম্পর্কে মুখ্যমন্ত্রীর কোনো জ্ঞান নেই। তিনি আরও অভিযোগ করেন যে টাটা কারখানার জমিকে ডিনামাইট দিয়ে ভেঙে সেখানে সর্ষে চাষের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। পরে সেখানে মাছ চাষের চেষ্টা করা হলেও তাও ব্যর্থ হয়। কারণ হিসেবে শুভেন্দু বলেন যে কারখানার স্টিল এবং সিমেন্টের কারণে জমির চরিত্র পুরোপুরি পাল্টে গেছে। শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারের বিরুদ্ধে আরও অভিযোগ করেন যে তারা দুটি বিষয়ে মনোযোগ দেয়। প্রথমত, সংখ্যালঘুদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং আরও রোহিঙ্গা অনুপ্রবেশ করানো। দ্বিতীয়ত, নির্বাচনের আগে নানা ধরনের ভাতা দেওয়া। তিনি জানান যে রাজ্যে আলুর উৎপাদন বেশি হলেও সরকার অন্য রাজ্যে আলু পাঠানো বন্ধ করে দিয়েছে। এর ফলে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের আলু বাজার দখল করে নিচ্ছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে সরকার ফেব্রুয়ারি মাসে 15 টাকা কেজি দরে 2.2 কোটি বস্তা আলু কেনার প্রতিশ্রুতি দিলেও শুধুমাত্র লোক দেখানো কিছু বস্তা কিনেছে। এর ফলে কৃষকেরা এখন 8.5 টাকা কেজি দরে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে, যা তাদের জন্য প্রতি কেজিতে 3 টাকা লোকসান। তিনি প্রতিশ্রুতি দেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা আলু চাষিদের সঠিক মূল্য নিশ্চিত করবে। ডায়মন্ড হারবারে 15% ভোটার বৃদ্ধি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা অনুরাগ ঠাকুরের। এই মুহূর্তে উঠে আসে রাজ্যের রাজনীতিতে একটি নতুন বিতর্ক। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবার তৃণমূল সাংসদ এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করছেন। তার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে গত 4 বছরে 15% ভোটার বৃদ্ধি হয়েছে। একটি সাংবাদিক সম্মেলনে অনুরাগ ঠাকুর এই গুরুতর অভিযোগ তুলে প্রশ্ন করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভুয়ো ভোটারদের সাহায্য নিয়ে নির্বাচনে জিতছেন। তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতা, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজের মতো বিভিন্ন এলাকার পরিসংখ্যানও তুলে ধরেন। তবে অনুরাগ ঠাকুরের এই অভিযোগের কড়া জবাব দিয়েছে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ভোটার তালিকা সংশোধন একটি ধারাবাহিক প্রক্রিয়া যা গত 5 বছর ধরে চলছে। হঠাৎ করে ভোটার বৃদ্ধি হয়নি। তিনি বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যদি তাদের সন্দেহ থাকে তবে তারা কতগুলো বুথের ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশনকে আবেদন করেছে তার সংখ্যা প্রকাশ করুক। অরূপ চক্রবর্তী আরও অভিযোগ করেন যে দিল্লিতে যেখানে অরবিন্দ কেজরিওয়াল মাত্র 4000 ভোটে হেরেছিলেন, সেখানে বিজেপি সাংসদদের বাংলোর ঠিকানায় মাত্র 1.5 মাসের মধ্যে 250 জন নতুন ভোটারের নাম যুক্ত করা হয়েছিল। এই বিষয়ে তিনি বিজেপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 লাখের বেশি ভোট পেয়ে 7 লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষে বললেন মিঠুন চক্রবর্তী, তৃণমূলের কড়া জবাব। এই মুহূর্তে উঠে আসছে বাঁকুড়ার রাজনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাঁকুড়ায় একটি বিজেপি কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যে অর্থ দেওয়া হচ্ছে তা আসলে ভিক্ষা। মিঠুন চক্রবর্তীর অভিযোগ, বিজেপি এই ধরনের ভিক্ষা দেওয়ার পক্ষে নয়। তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মিঠুন চক্রবর্তীর মন্তব্যের তীব্র বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট। বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় বলেছেন, এই ধরনের মন্তব্য করে মিঠুন চক্রবর্তী আসলে বাংলার মানুষদের অপমান করেছেন। অন্যদিকে সিপিএমের রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে মিঠুন চক্রবর্তী কোন দলে আসেন এবং তৃণমূল ও বিজেপির মধ্যে একটি রাজনৈতিক বোঝাপড়া চলছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। তবে বিজেপির স্থানীয় কর্মীরা মিঠুন চক্রবর্তীর বক্তব্যকে সমর্থন করে বলেছেন যে রাজ্য সরকারের এই ধরনের প্রকল্প আসলে মানুষের অধিকার থেকে বঞ্চিত করে। এই ঘটনা থেকে স্পষ্ট, রাজ্যের অন্যতম জনপ্রিয় এই প্রকল্প নিয়ে রাজনৈতিক চাপানোতর আরও বাড়তে চলেছে। মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় জাল আধার কার্ড চক্রের পর্দাফাশ,
গ্রেপ্তার 6। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে মুর্শিদাবাদ থেকে একটি চাঞ্চল্যকর খবর। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় জাল আধার কার্ড তৈরির একটি বড় চক্রের পর্দাফাশ করেছে পুলিশ। এই ঘটনায় মুর্শিদাবাদ পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রানীনগর, সাগরপাড়া এবং জলঙ্গি থানা এলাকা থেকে এই 6 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রচুর ভুয়া আধার কার্ড এবং এই ধরনের কার্ড তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে 5টি ল্যাপটপ, 3টি প্রিন্টার, 5টি রেটিনা স্ক্যানিং মেশিন এবং বেশ কয়েকটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং মেশিন। অভিযোগ উঠেছে, এই চক্রটি অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের জন্য জাল আধার কার্ড তৈরি করত। পুলিশ এই ঘটনায় বা এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবু সুফিয়ান, রফিকুল ইসলাম, জামাল উদ্দিন শেখ, গাফফার আলী, সাব্বির আহমেদ এবং মাহাবুল ইসলাম। সীমান্ত এলাকায় এই ধরনের চক্রের সন্ধান পাওয়ায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শান্তনু ঠাকুরের সিএএ প্রশিক্ষণ শিবিরকে টাকা তোলার প্রকল্প বলে অভিযোগ তৃণমূলের। নমস্কার, এই মুহূর্তে উঠে আসে উত্তর 24 পরগনার রাজনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ বড় খবর। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের আয়োজিত সিএএ প্রশিক্ষণ শিবির নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ অভিযোগ করেছেন যে এই প্রশিক্ষণ শিবিরটি আসলে একটি টাকা তোলার প্রকল্প এবং এটি সম্পূর্ণ বেআইনি। তিনি বলেন, এই শিবিরের মাধ্যমে বাংলাদেশ থেকে মানুষদের এনে আইনজীবী এবং নোটারি পাবলিকের মাধ্যমে দীর্ঘদিনের বাসিন্দা হিসেবে নথিভুক্ত করে হিন্দু সার্টিফিকেট দেওয়া হচ্ছে। গোপাল শেঠের অভিযোগের পর বিজেপি নেতা দেবদাস মণ্ডল এর তীব্র বিরোধিতা করেছেন। তার দাবি, তৃণমূল এই ধরনের অভিযোগ করছে কারণ তারা ভয় পাচ্ছে যে বিজেপির এই উদ্যোগের ফলে ভোটার তালিকা সংশোধন হবে এবং অনেক নতুন নাগরিক অন্তর্ভুক্ত হবে, যা তাদের ভোট ব্যাংকে ধাক্কা দিতে পারে। উল্লেখ্য, গত শনিবার শান্তনু ঠাকুরের নেতৃত্বে একটি সিএএ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে মানুষকে নাগরিকত্বের জন্য কিভাবে আবেদন করতে হবে এবং কী কী নথি প্রয়োজন সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। নাগরিকত্বের আগে ভোটার তালিকায় সোনিয়া গান্ধী, কংগ্রেসকে নিশানা বিজেপির। এই মুহূর্তে উঠে আসছে ভারতের রাজনীতিতে একটি পুরনো বিতর্ক। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ করেছেন যে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ভারতের নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিজেপির দাবি, সোনিয়া গান্ধী 1983 সালে ভারতের নাগরিকত্ব পান, অথচ তার নাম 1980 সাল থেকেই ভোটার তালিকায় ছিল। তারা অভিযোগ করে বলেন যে এটি ভোটার তালিকায় একটি বড়সড় জালিয়াতি, যা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ে হয়েছিল। যদিও সোনিয়া গান্ধীর নাম 1982 সালে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং 1983 সালে নাগরিকত্ব পাওয়ার পর আবার অন্তর্ভুক্ত করা হয়, তবে বিজেপি বলছে এতেও একটি জালিয়াতি হয়েছে, কারণ ভোটার তালিকায় নাম যুক্ত করার শেষ তারিখ ছিল 1 জানুয়ারি আর সোনিয়া গান্ধী নাগরিকত্ব পান এপ্রিল মাসে। এই অভিযোগের জবাবে কংগ্রেস নেতা তারিক আনোয়ার বলেছেন, সোনিয়া গান্ধী নিজে ভোটার তালিকায় নাম তোলার জন্য কোনো আবেদন করেননি। সেই সময়কার নির্বাচন কমিশনের আধিকারিকই এর জন্য দায়ী। এর মাধ্যমে তিনি বিজেপির অভিযোগকে সরাসরি অস্বীকার করেছেন। এই ঘটনা আবারও ভোটার তালিকা এবং নাগরিকত্বের মতো স্পষ্টকাতর বিষয়গুলোকে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সিন্ধু নদের জল নিয়ে ভারতকে হুমকি দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই মুহূর্তে উঠে আসছে আন্তর্জাতিক রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের পর এবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সিন্ধু নদের জল নিয়ে ভারতকে সরাসরি হুমকি দিয়েছেন। ইসলামাবাদের একটি অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি তারা পাকিস্তানের জল আটকে রাখার চেষ্টা করে তাহলে পাকিস্তান এমন শিক্ষা দেবে যা ভারত কখনো ভুলতে পারবে না। তিনি সিন্ধু নদের জলকে পাকিস্তানের রক্ত বলে উল্লেখ করেছেন এবং বলেছেন যে এ বিষয়ে কোনো আপোষ করা হবে না। এই হুমকির কারণ, ভারতের পেহেলগাঁও হামলার প্রতিশোধ নিতে ভারত সিন্ধু নদের জল বন্ধ করে দেওয়ার পর থেকেই পাকিস্তান বারবার ভারতকে সেই জল সরবরাহ পুনরায় চালু করার জন্য অনুরোধ করে আসছিল। তবে ভারত সাফ জানিয়ে দিয়েছে যে পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করলে সিন্ধু নদের এক বিন্দু জলও তাদের দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শরীফের এই হুমকির পাশাপাশি একই সপ্তাহে পাকিস্তানের বিদেশ মন্ত্রক এবং পাক নেতা বিলওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু জল চুক্তি পুনরায় চালু করার জন্য অনুরোধ ও হুমকি দিয়েছেন। এর আগে পাক সেনাপ্রধান আসিম মুনিরও হুমকি দিয়েছিলেন যে সিন্ধু নদের ওপর ভারতের বাঁধ তৈরি হয়ে গেলে তারা 10টি মিসাইল দিয়ে তা ধ্বংস করে দেবে।
এই ঘটনা থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের জল বন্টন নিয়ে চলমান উত্তেজনা এবং একে অপরের প্রতি তাদের কঠোর অবস্থান স্পষ্ট বোঝা যাচ্ছে। ভারতের সিদ্ধান্তের চাপে বাংলাদেশ, ইউনূস সরকারের পরবর্তী পদক্ষেপ কি? এই মুহূর্তে উঠে আসছে বাংলাদেশ এবং ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর। সাম্প্রতিক সময়ে ভারতের কয়েকটি সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ ইউনূস, আরও বেশি চাপে পড়েছে। এপ্রিল মাসে ভারত বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট পরিষেবা বন্ধ করে দেয়। এর ফলে বাংলাদেশ আর ভারতীয় বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য পাঠাতে পারছে না। এরপর মে মাসে ভারত সড়কপথে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ পণ্য যেমন তৈরি পোশাক এবং খাদ্যদ্রব্য আমদানি নিষিদ্ধ করে দেয়। এই সিদ্ধান্তের ফলে ভারতীয় ব্যবসায়ীরা উপকৃত হন। সবচেয়ে সাম্প্রতিক সিদ্ধান্তে ভারতের কেন্দ্রীয় সরকার বাণিজ্য সংক্রান্ত বিধিনিষেধ আরও বাড়িয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী পাট দিয়ে তৈরি দড়ি, বস্তা, ব্যাগ এবং বিভিন্ন ধরনের পাটজাত পণ্য এখন থেকে সড়কপথে ভারতে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র মুম্বাইয়ের নাভাবা বন্দর দিয়েই এই পণ্যগুলি আমদানি করা যাবে। এর আগেরকার বিধিনিষেধে ফল, প্রক্রিয়াজাত খাবার এবং তুলা জাতীয় পণ্য পশ্চিমবঙ্গের চাংরাবান্ধা বা ফুলবাড়ির মতো স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা হয়েছিল। এর পরিবর্তে কলকাতা বা মুম্বাইয়ের বন্দর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এই একের পর এক বিধিনিষেধের ফলে বাংলাদেশের ওপর বাণিজ্যিক চাপ আরও বাড়ছে। এখন দেখার বিষয় মোহাম্মদ ইউনূসের সরকার এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নেয়।